হ্যালো স্টুডেন্টস, সামনেই ক্লাস 11-এর সেমিস্টার 1 এক্সাম। তো বেঙ্গল বোর্ডে সেমিস্টার 1 টোটাল এমসিকিউ এক্সাম হবে, তাই তো? এটা আমরা সবাই জানি। তো আমি 12 দিনে 12টা মতো মক করাবো বলে ঠিক করেছি, মানে মক টেস্টের মতো হবে আর কি। কারণ তোমাদের 13 তারিখ থেকে এক্সাম, তো 12 তারিখ পর্যন্ত তোমরা হয়তো লাস্ট ফিজিক্স পড়বে, তারপর আবার এক্সামের আগের দিনকে পড়বে। তো শুরু করা যাক, খুব বেশি টাইম ওয়েস্ট করবো না। আর দেখো, ক্যালকুলেটার ইউজ কিন্তু করা যাবে না, সেটা বলেই দিয়েছে বোর্ড। তাই ক্যালকুলেটার ছাড়াই কোশ্চেনগুলোকে কিন্তু সলভ করতে হবে। আমি এই একটা পেপার নিয়েছি এক একটা বই থেকে, যেমন এই পেপারটা নিয়েছি সাঁতরা যে এমসিকিউ বইটা বের করেছে র্যাপিড টেস্ট, সেখান থেকে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 কি বলা হচ্ছে, ভি ইকুয়াল টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি। তাহলে বি এর মাত্রা কত? আচ্ছা, একটা কথা মনে রাখবে, যদি দুটো সংখ্যার যোগ করা হয়, দুটো সংখ্যা বলা ভুল, যদি দুটো রাশির যোগ করা হয় তাহলে কিন্তু সেই রাশি দুটোকে একই রাশি হতে হবে, তাই না? দুটো আলাদা ভেরিয়েবলকে আমরা কিন্তু সাম করতে পারবো না। যদি এটা যদি ভেলোসিটি হয়, এ প্লাস বি করছি আমি, এ যদি ভেলোসিটি হয় তাহলে বিকেও ভেলোসিটি হতে হবে, এ যদি টাইম হয় তাহলে বিকেও টাইম হতে হবে। ওকে, তাহলে এখানে দেখো বলা হয়েছে যে বি এর মাত্রা কত, তার মানে ডাইমেনশন অফ বি। ওকে, যারা ইংলিশ ভার্সন এক্সাম দেবে তাদের জন্য আমি ইংলিশ টার্মগুলো একবার করে বলে দিচ্ছি, তাহলে তোমরাও এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। ওকে, তো এইদিকে যখন ভেলোসিটি আছে, এইটাকেও হতে হবে ভেলোসিটি ডাইমেনশন, এইটাকেও হতে হবে কিন্তু ভেলোসিটি ডাইমেনশন। নিচে দেখো অলরেডি টাইমের ডাইমেনশন আছে টি প্লাস সি, ঠিক আছে? তাহলে নিচে টাইমের ডাইমেনশন অলরেডি আছে, তাহলে উপরে যে বি আছে সেইটা কি হলে গোটা ডাইমেনশন ভি এর ডাইমেনশন মানে ভেলোসিটি ডাইমেনশনের সঙ্গে সেম হবে। ভেলোসিটি ডাইমেনশন হচ্ছে এল বাই টি, নিচে অলরেডি একটা টি পড়ে আছে, তাহলে নিচে টি চলে এসেছে, তাহলে উপরে এল থাকতে হবে। তার মানে বি এর ডাইমেনশন কী হবে? বি এর ডাইমেনশন হবে এল। ওকে, তাহলে অপশান নাম্বার বি উইল বি কারেক্ট। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে এক্স ইকুয়ালস টু, আচ্ছা, এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার বি কিউব বাই সি রুট ডি দিয়ে ত্রুটিগুলো বলে দিয়েছে, এরর বলে দিয়েছে, এ বি সি ডি মেজারমেন্টে এরর বলা আছে, তাহলে এক্সের পার্সেন্টেজ এরর কত হবে? দেখো, এই ধরনের যে কোনো কোশ্চেনে ডেল এক্স বাই এক্স ইকুয়ালস টু 2 ইন্টু ডেল এ বাই এ প্লাস 3 ইন্টু ডেল বি বাই বি প্লাস ডেল সি বাই সি প্লাস হাফ ইন্টু ডেল ডি বাই ডি। আমি কেন হাফ লিখলাম? কারণ দেখো, এই রুট ডি মানে কত? ডি টু দি পাওয়ার হাফ, সেই জন্য হাফ ইন্টু ডেল ডি বাই ডি। পাওয়ারগুলোকে নিচে নামাতে হবে, আর ডেল যেটা আছে তার এরর বের করতে হবে, ঠিক আছে? যেমন এখানে দেখো এ স্কোয়ার আছে, তাহলে 2 ডেল এ বাই এ, বি কিউব আছে 3 ডেল বি বাই বি। অনেকে কী করে, এই নিচেতে আছে বলে, ডিনোমিনেটারে আছে বলে এইগুলোকে আবার মাইনাস করে দেয়, কিন্তু এখানে মাইনাস হবে না, প্লাসই হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে 2 ইন্টু এর ত্রুটি কত? 3%, ঠিক আছে? প্লাস 3 ইন্টু 1% প্লাস সি হচ্ছে 2% প্লাস হাফ ইন্টু 4%, তাহলে টোটাল কত পার্সেন্ট হচ্ছে দেখা যাক। তাহলে টোটাল দেখো হচ্ছে 6 প্লাস 3 9 11, আর এটা 2 2 যা 4, তাহলে কত হবে? 13, তাই তো? 13%, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 13%। ওকে, আশা করি কোনো অসুবিধা নাই। পরের প্রশ্নে চলে যাই। দেখো, বলছে 3 নম্বর প্রশ্ন, স্থিতিস্থাপক গুণাঙ্ক কোনটার কি মাত্রা সেটা ম্যাচ করাতে হবে। দেখো, এখানে তোমরা কিছু জানো কি না জানো? চাপ তো জানো, চাপ সমান কি? বল বাই ক্ষেত্রফল। বল হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার। তাহলে কত হলো? একটা এল কাটবে, একটা এল পড়ে থাকবে, তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। তাহলে চাপেরটা তো হয়ে গেল। তাহলে 2 নম্বরে চাপ আছে, তাহলে 2 নম্বরের সঙ্গে কে ম্যাচ খাবে? সি বা ডি, যে কোনো একটা, কারণ সি আর ডি এ দেখো সেম অপশান আছে। এবার ক্ষমতা, দেখো ক্ষমতাকে আমরা কী দিয়ে লিখি? পি দিয়ে লিখি, কারণ এখানে যেহেতু দুটো পি আছে পাওয়ার লিখে দিলাম। পি ইকুয়াল টু আমরা জানি ডাব্লু বাই টি। ডাব্লুর মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ডাব্লু হচ্ছে কার্য আর টি হচ্ছে টি, তাহলে কি হয়ে যাবে? এম
এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে দেখো এটা কোন অপশানটা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, দেখো বি। তাহলে 2-এর সঙ্গে বি, তাহলে কি হলো ফাইনালি 2-এর সাথে যাবে বি। আর তাহলে 2-এর সাথে বি দেখো কোনটা আছে, 2-এর সাথে বি, সরি 2-এর সাথে বি নয়, ক্ষমতা আছে 3-এ, তাহলে 3-এর সাথে বি, 3-এর সাথে বি, 3-এর সাথে বি দেখো কোন অপশানটা আছে, দেখো অপশান সি। তাহলে অ্যান্সার 3-এর সি, 3-এর সি, বোঝা গেল? দেখো ওকে বেশ। তারপরে বলছে একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধেক, দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধেক 40 কিলোমিটার/আওয়ারে গিয়েছে, বেশ ভালো কথা। আর দ্বিতীয় বাকি অর্ধেক 60 কিলোমিটার/আওয়ারে গেছে। গড় দ্রুতি কত? যদি দূরত্ব সেম থাকে, মানে এই প্রথম অর্ধেক বা এবং দ্বিতীয় অর্ধেক এরকম কেস, বা বললো গেল প্লাস আবার ফিরে এলো, তাহলে দূরত্ব একই থাকছে। তাহলে অ্যাভারেজ স্পিড ভি অ্যাভারেজ ইকুয়াল টু 2v1 v2, মানে 2 × 40 × 60 বাই 40 + 60, এইটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে 2 × 40 + 60 বাই 100, 0 0 0 0, তাহলে 48 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের হয়ে গেল। এবার 5 নম্বরে যাব। দেখো 5 নম্বরে কি বলা হচ্ছে, বলছে একটা চিত্র দিয়েছে, যে চিত্র থেকে গড় দ্রুতি নির্ণয় করতে বলছে। এই চিত্রতে যে গ্রাফটা আছে সেই গ্রাফটা হচ্ছে দ্রুতি সময় গ্রাফ। আচ্ছা, দ্রুতিকে আমি যদি ভি দিয়ে লিখছি, এখানে সময়কে আমি টি দিয়ে লিখছি, তাহলে ভি × টি এইটাই তো এই গ্রাফের ক্ষেত্রফল। তার মানেই কি, তার মানেই হচ্ছে কি সরণ বা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স, ডি দিয়ে লিখলাম স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স। ওকে, নো প্রবলেম। তাহলে এই এরিয়াটা আমি প্রথমে ক্যালকুলেট করে নিই, সেটা কত হবে না 1/2 × 10 × 12, তাহলে 2 6 12, তাহলে 60, তাহলে এটা হয়ে গেল 60 মিটার। এটা হলো টোটাল ডিস্টেন্স। আর অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে অ্যাভারেজ স্পিড ভি অ্যাভারেজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স 60 আর টোটাল টাইম হচ্ছে গিয়ে 10, তাহলে 6 মিটার/সেকেন্ড। তাহলে কত, অপশন নাম্বার এ। দেখো 5-এর প্রশ্নও কিন্তু সলভ হয়ে গেল। তারপরে প্রশ্নে যাই, খুব বেশি টাইম ওয়েস্ট কিন্তু করব না। 6-এর দেখো, 6-এর প্রশ্ন বলছে একটি কণার সরণ আর সময় বলে দিয়েছে এস ইকুয়াল টু 4 - 60 + 10t²। কোন সময় এর দ্রুতির মান 0 হবে? তাহলে আমাকে কিন্তু সরণের ইকুয়েশন বলে দিয়েছে। এবার আমরা জানি দ্রুতি ভি সমান ডিএস ডিটি, ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত হবে -6 + 20t। এবার বলেছে কোন সময় এটা 0 হবে, তাহলে আমি কি করব -6 + 20t এইটাকে 0 করে দেবো। তাহলে টি সমান কত পাবো, মাইনাস, এই মাইনাসটা এদিকে চলে আসবে, তাহলে 6/20, তাহলে 2 3 6, 2 10 20। পরের প্রশ্ন 7-এর, একটি বলকে 200 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। বলটি পতনের প্রথম 3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাদের অনুপাত কত হবে? দেখো 200 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, বেশ ভালো কথা, এখান থেকে ফেলা হয়েছে, এখানে তাহলে ইউ তো 0, ঠিক আছে, তো বেশ নো প্রবলেম। তাহলে আমরা জানি n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব Sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n - 1। তাহলে ইউ যদি 0 হয়, ইউ 0, তাহলে S1 কত হবে, হাফ এ 2n - 1, প্রথম সেকেন্ড মানে 1, তাহলে 2 × 1 - 1 মানে সেই 1ই হবে, তাহলে হাফ এ। ঠিক দ্বিতীয় সেকেন্ডে S2, সেটাও ইউ 0, হাফ এ 2 × 2 - 1 মানে হাফ × 3a। আর তৃতীয় সেকেন্ডে S3, হাফ × 6 - 1 মানে হয়ে যাবে 5a। তাহলে এই তিনটা যদি আমি রেশিও করে দিই, তাহলে কত পাবো, S1 = S2 = S3, দেখো সব কেটে যাবে, তাহলে হাফে, এখানেও একটা হাফে আছে, এইখানেও একটা হাফে আছে, কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 1:3:5। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি।
পরের প্রশ্নে যাই। 8, বেগ সময় লেখচিত্রের নতি। ভালো কথা, এই দিকটা সময়, এই দিকটা বেগ। নতি মানে কোনটা? এইটা, থিটা, তাহলে ট্যান থিটা, তাই তো? তাহলে ট্যান থিটা মানে বেগ বাই সময়, তাহলে সেটা কি? ত্বরণ, ত্বরণকে নির্দেশ করে, তাহলে অপশান সি। ঠিক আছে, অপশান সি। পরের প্রশ্ন, এম এর মান কত হলে এ অ্যান্ড বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে? দেখো, দুটো ভেক্টর পরস্পর লম্ব তখনই হবে যদি এ ডট বি সমান 0 হয়। তাহলে এ ডট বি বের করো। দেখো 4 মাইনাস 2 প্লাস এম ইকুয়াল টু 0। কেন না? আয়ের কোপিসিয়েন্টের সঙ্গে আয়ের কোপিসিয়েন্ট গুণ, জে এর কোপিসিয়েন্টের সঙ্গে জে এর কোপিসিয়েন্ট গুণ, আর কে এর সঙ্গে কে এর। ঠিক আছে, কে এর কোপিসিয়েন্টের সঙ্গে কে এর কোপিসিয়েন্ট, তাই তো? এটা তোমরা জানো। তাহলে 4 মাইনাস 2 মানে কত? মানে হচ্ছে কি 2 প্লাস এম ইকুয়াল টু 0। তাহলে এম ইকুয়াল টু -2। তাহলে অপশান নাম্বার এ। দেখো, একটা তো কিন্তু ক্যালকুলেটার লাগবে না, তাই হতাশ হয়েও না যে ক্যালকুলেটার ইউজ করতে দেবে না, হ্যাঁ বিরাট ক্ষতি হয়ে গেল, কিচ্ছু না সেরকম। তারপরে 7 প্রশ্ন, 7 নয়, 7টা তো হলেও 8টা হয়েছে, 9টা হয়েছে, 10, তাই তো? 10, একটা ভেক্টর বলে দিয়েছে। একটি একক ভেক্টর হলে এক্স এর মান কত? একক ভেক্টর মানে কত? √0.36 প্লাস 0.64 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। একক ভেক্টর হলে মান 1 হবে, দুদিকে স্কোয়ার করে দিই। 36 আর 64 কত হবে? 1.00। তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার, দুদিকে স্কোয়ার করে দিলে এটা 1 হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 0। বেশ, তারপরের প্রশ্ন চলে যাব। তাহলে এখানে অপশান নাম্বার কত? এখানে অপশান নাম্বার হয়ে যাবে সি। আচ্ছা, 11 প্রশ্ন যাব। 11 বলা হচ্ছে একটি বস্তুর কৌণিক বেগ ওমেগা আর ব্যাসার্ধ ভেক্টর আর, তাহলে রৈখিক বেগ কত হবে? আমরা জানি ভি সমান ওমেগা ক্রস আর। ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর হচ্ছে রেডিয়াস ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে ক্রস প্রোডাক্ট করে দিই। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ওমেগা কী বলেছে? 1 - 2 5 1 1 1। বলো, কোনো সমস্যা? এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই, তাই তো? বেশ, তারপরে দেখো, ক্রস প্রোডাক্ট করতে আশা করি তোমরা সবাই জানো। আই ক্যাপ আমি নিয়ে নিলাম, আর যদি না জানো আগের ভিডিওগুলো দেখবে সেখানে আমি শিখিয়ে দিয়েছি। আই ক্যাপ নিয়ে নিলাম, তাহলে 2 × 1, 2 × 1 কত হবে? -2, -2 আছে, আর মাঝে একটা মাইনাস হবে, 5 × 1 = 5। ঠিক আছে, তারপরে মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ করলে 1 × 1 1 -5 প্লাস কে ক্যাপ যদি করি তাহলে 1 -2 মানে মাইনাস মাইনাসে +2। আশা করি কোনো সমস্যা নেই। তাহলে -7 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই অ্যান্সারটা এখানে ভুল আছে, ঠিক আছে? এই অ্যান্সারটাই অ্যান্সার হবে, এখানে অপশান ভুল আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, একটি পাহাড়ের চূড়া থেকে যদি 2 সেকেন্ডের ব্যবধানে দুটি বস্তুকণা ফেলা হয়, তবে পতনকালে তাদের আপেক্ষিক বেগ ও আপেক্ষিক ত্বরণ কত হবে? দেখো, একটা কথা বলি, যখন প্রথম বস্তুটাকে ফেলা হয়েছে তখন তার বেগ ছিল 0, কিন্তু 2 সেকেন্ড পরে সে একটা বেগ গেন করেছে, একটা ভেলোসিটি সে গেন করেছে। সেটা কত? v = 0 প্লাস জি টি, টি হচ্ছে 2, তাহলে 2g। ঠিক আছে, তারপরে যখন তুমি অন্য একটা বস্তুকে ফেলছো তখন তার বেগ কত? তার বেগ তখন 0। তাহলে এর বেগ তখন 2g, এর বেগ 0, একই দিকে পড়ছে, তাহলে আপেক্ষিক বেগ কী হয়? আপেক্ষিক বেগ বিয়োগ হয়, তাহলে আপেক্ষিক বেগ হয়ে যাবে 2g - 0 = 2g। আর ত্বরণ, আপেক্ষিক ত্বরণ, দেখো এও পড়ছে জি ত্বরণ নিয়ে, এও পড়ছে জি ত্বরণ নিয়ে, তাহলে আপেক্ষিক ত্বরণ g - g = 0। তাহলে অ্যান্সার 2g এবং 0, তাহলে অপশান ডি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 13, XY তলে একটি কণার অবস্থান ভেক্টর বলা আছে, কণাটির গতিপথ কেমন হবে? এই ধরনের প্রশ্নে আমাদেরকে দেখে নিতে হবে যে আর ইকুয়াল টু, আর এর জেনারেল ফর্ম কী হয়? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি t² - 1, আর ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 2t। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস তো বলতে পারি যে t = y/2। এবার এই ইকুয়েশনে তুমি পুট করে দাও এইটা, তাহলে y² / 4 - 1। বলো হ্যাঁ কি না? তাহলে এবার y² = কী হবে?
4x প্লাস 1, ঠিক আছে, 4x প্লাস 4, ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 1। এটা কিসের সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি, অধিবৃত্ত। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। ওকে, চলো, বলছে যদি কোনো প্রাসের সর্বাধিক অনুভূমিক পাল্লা আর হয়, বেশ ভালো কথা, তার আরোহিত সর্বোচ্চ উচ্চতা কত হবে? সর্বোচ্চ উচ্চতা, দেখো সর্বাধিক অনুভূমিক পাল্লা বলে দিয়েছে, তার মানে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি, আর এইটা তো ঠিক আছে, নো প্রবলেম। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলো তো, তাহলে থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি এখানে? 45 ডিগ্রি। এটা আমরা কিন্তু সবাই জানি, কারণ থিটা ইকুয়াল টু 45ই রেঞ্জ হয় সব থেকে বেশি। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 বাই 2g, ঠিক আছে। তাহলে ইউ স্কোয়ার বাই জি ইকুয়াল টু তো আমরা পেয়ে গেছি আর, তাহলে আর ইন্টু সাইন স্কোয়ার 45 মানে হচ্ছে 1/√2, আর আগে থেকে একটা 2 আছে, তাহলে 1/2√2 নাকি? ও সরি, এটা স্কোয়ার হবে না, সাইন স্কোয়ার 45 আছে, তাহলে √2 স্কোয়ার, তাহলে 2 to 4 হয়ে যাবে, তাহলে r/4, তাহলে r/4 মানে ডি এরটা হবে অ্যান্সার, অপশান ডি। ওকে, আশা করি কোনো প্রবলেম নেই, যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে স্যার এই জায়গাটা একবার ক্লিয়ার করে দিলে ভালো হয়, তো এগুলো জানালে কিন্তু আমি তখন সলভ করে দিতে পারবো। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার 15 বলছে কোনো প্রাসের গতিপথের সমীকরণ বলা আছে। ওকে, প্রক্ষেপ কোণের মান কত? যদি প্রাসের গতিপথের আসল সমীকরণ দেখো, তাহলে সমীকরণটা শুরু হয় এক্স ট্যান থিটা দিয়ে, এক্স ট্যান থিটা, তাই না, মাইনাস জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আগে একটা 2 থাকে, এরকম হয়, তাই তো, যতদূর মনে পড়ছে আমার। তাহলে এক্স ট্যান থিটা সঙ্গে কম্পেয়ার করলে এখানে আমি পেয়ে যাব √3x, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত পাবো? √3, আর তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে 15-এর অপশান কত হবে? বি, তাই না, 60 ডিগ্রি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কোন নির্দেশতন্ত্রে প্রযোজ্য? আমরা সবাই জানি যে নিউটনের গতিসূত্র জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য, তাহলে 16 এ হয়ে যাবে অ্যান্সার। দেখো কিছু কিছু কোয়েশ্চেন থাকবে একদম হালুয়া টাইপের, ঠিক আছে, একদম ইজি, তো সেগুলো কোনো প্রবলেমই হবে না। আচ্ছা, জড়ত্বীয় নির্দেশতন্ত্র, যারা ইংলিশ ভার্সানে আছো তাদের কথা বলি, এর মানে হচ্ছে ইনারশিয়াল ফ্রেম, ইংরাজি নাম হচ্ছে ইনারশিয়াল ফ্রেম। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17 বলছে কি যে এ ভর সংখ্যা বিশিষ্ট একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস আলফা কণা নির্গত করে। বেশ, তাহলে ভর সংখ্যা এ ছিল, আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা কমে কত? 4, তাহলে a-4। কণার বেগ ভি এবং নিউক্লিয়াসটি প্রথমে স্থির থাকলে নিউক্লিয়াসের পশ্চাৎবর্তী বেগ কত হবে? যদি একটা বোম ফেটে যায় সেরকমই তো কেস, একটা টুকরো কোন দিকে যাবে? এই দিকে, আর একটা টুকরো এই দিকে, ঠিক কিনা, সেরকমই ব্যাপার। তাহলে a-4 প্রথমে দেখো দাঁড়িয়েছিল ভরবেগ 0, তারপরে a-4 কত বেগে গেছে? আলফা কণার বেগ ভি, তাহলে a-4 ইন্টু ভি, আর নিউক্লিয়াসের ভর কত? এ, বেগ ধরে নিলাম ইউ, একটা মাইনাস দিলাম, কেন বলো তো? ভি যেদিকে হবে ইউ তার বিপরীতে হবে, সেই জন্য। ওকে, তাহলে ইউ ইকুয়াল টু কত হবে? আগে এখান থেকে ইউটাকে, ইউ তো আলাদা করাই আছে। আচ্ছা, একটা জিনিস কিন্তু ভুল হয়েছে এখানে, কোনটা বলি দেখো, নিউক্লিয়াস থেকে, এই জায়গাটা একটু ক্লিয়ার করি, নিউক্লিয়াস থেকে যখন আলফা কণা বেরিয়ে যাচ্ছে, তাহলে আলফা কণার ভর কত? আমি ধরে নিচ্ছি 4, মানে যেহেতু 4 কমে সেই জন্য 4 ধরে নিচ্ছি ভর সংখ্যা। তাহলে ওর যদি ভর সংখ্যা 4 হয়, তাহলে যে পড়ে আছে, যে নিউক্লিয়াসটা পড়ে আছে, ঠিক আছে, তার কত হবে? a-4। ঠিক, এই a-4 কত বেগে যাচ্ছে সেটাই জানতে চেয়েছে, ধরে নিচ্ছি ইউ বেগে যাচ্ছে, আর মাইনাস নিউক্লিয়াসের ভর কত, ভর সংখ্যা কত? 4, তাহলে ও যাচ্ছে ভি বেগে, এটা বলা আছে, ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে বলো তো ভি ইউ কত হবে? তাহলে ইউ দেখো হয়ে যাবে 4v/a-4। কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে, দেখো। ওকে, পরের প্রশ্নে যাই।